কেন মনে হলো যে আসলে এরকম একটা এক্সিবিশন করতে চান? এটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু ডিফারেন্ট। আমাদের একটা এক্সিবিশন চলছিল তখন হচ্ছে রোমে। রোম থেকে আমরা জুরিকে যাই, একটা রোমের মেক্সি গ্যালারিতে। আচ্ছা। ওখান থেকে জুরিকে ভিজিটে যাই। মাহবুব ভাই ছিলেন, আমরা কয়েকজন আর্টিস্ট চিত্র ছিলাম। ভাই আমাদের ভাই ছিলেন। ছিলেন, হ্যাঁ। সো ওখানকার গ্রাফিক ডিজাইন দেখে আমরা অনেক ইন্সপায়ার্ড ছিলাম যে আমরা যারা এখানে বিজ্ঞাপনের সাথে আছি, মানে আমরা আমাদের জবের বাইরে এসে কাজ করলে কাজটা কেমন হতে পারে, আমাদের চিন্তা ভাবনাটা কেমন হতে, শিল্প ভাবনাটা কেমন হতে পারে। আচ্ছা, তো এটা আমাদের আরো জুরিকে ইন্সপায়ার করে বেশি যখন আমরা ক্যাবারে ভলটিয়ারে হচ্ছে ভিজিটে যাই, যেখান থেকে আসলে দাদাইজমের শুরুটা হয়। সো দাদাইজমে তো গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক্সের অনেক ইনভলভ ছিল। ওখান থেকে আমরা আরো ইন্সপায়ার হই যে এটা আমরা কেন এরকম একটা এক্সিবিশন করতে পারি না। বাহ। দর্শক, চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি ভিজুয়াল আর্টিস্ট মেহেদী হাসান এবং শিমুল দত্তের কাছে। আবার ফিরে এলাম আপনাদের কাছে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বিয়ন্ড দ্য ব্রিফ। 10 জন চিত্রশিল্পীর অংশগ্রহণে আপনাদের দলীয় চিত্রকলা প্রদর্শনী, যেটা বেঙ্গল শিল্পালয়ে চলছে, শুরু হয়েছে 18 জুলাই থেকে এবং চলবে 8 আগস্ট পর্যন্ত। আমি একটু প্রথম দিনের কথাই জানতে চাই, যেহেতু প্রথম দিন উদ্বোধনী আয়োজন ছিল, সবকিছু মিলিয়ে কেমন ছিল মেহেদী ভাই? খুবই ভালো ছিল, প্রচুর দর্শক এসেছিল এবং আমাদের যে এরকম একটা এক্সিবিশন করার অনেক দিনের চিন্তা, দীর্ঘ অপেক্ষার পরে, মানে এই এক্সিবিশনটা যখন থেকে আমরা চিন্তা করি এবং আর্টিস্টদের কল করি, প্রায় 6 মান্থ আমরা কনভারসেশন করি, কাজ করি। দেন যখন এটা ওপেন হলো তখন আসলে আমরা সবাই খুবই আনন্দিত ছিলাম যে শেষ পর্যন্ত এটা একটা মানে সাকসেসফুল একটা প্রোগ্রাম হলো। হ্যাঁ হ্যাঁ। কারা কারা উপস্থিত ছিলেন প্রথম দিন উদ্বোধনী আয়োজনে? প্রথম দিন আমাদের কিউরেটর ছিলেন মাহবুবুর রহমান ভাই, তারপরে ঢালিয়াল মামুন স্যার ছিলেন, আচ্ছা, তারপরে হচ্ছে স্প্যানিশ রাষ্ট্রদূত ছিলেন, হ্যাঁ, তারপরে বেঙ্গল গ্যালারি রোনাল্ড লিটু ভাই ছিলেন। আচ্ছা। মেহেদী ভাই কিন্তু বলছিলেন প্রায় 6 মাস ধরে আপনার প্রিপারেশন নিয়েছেন, তো কেন মনে হলো যে আসলে এরকম একটা এক্সিবিশন করতে চান? এটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু ডিফারেন্ট। আমাদের একটা এক্সিবিশন চলছিল তখন হচ্ছে রোমে। রোম থেকে আমরা জুরিকে যাই, একটা রোমের মেক্সি গ্যালারিতে। ওখান থেকে জুরিকে ভিজিটে যাই। মাহবুব ভাই ছিলেন, আমরা কয়েকজন আর্টিস্ট ছিলাম। চিত্র ভাই আমাদের ছিলেন, হ্যাঁ। সো ওখানকার গ্রাফিক ডিজাইন দেখে আমরা অনেক ইন্সপায়ার্ড ছিলাম যে আমরা যারা এখানে বিজ্ঞাপনের সাথে আছি, মানে আমরা আমাদের জবের বাইরে এসে কাজ করলে কাজটা কেমন হতে পারে, আমাদের চিন্তা ভাবনাটা কেমন হতে, শিল্প ভাবনাটা কেমন হতে পারে। আচ্ছা, তো এটা আমাদের আরো জুরিকে ইন্সপায়ার করে বেশি যখন আমরা ক্যাবারে ভলটিয়ারে হচ্ছে ভিজিটে যাই, যেখান থেকে আসলে দাদাইজমের শুরুটা হয়। সো দাদাইজমে তো গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক্সের অনেক ইনভলভ ছিল। ওখান থেকে আমরা আরো ইন্সপায়ার হই যে এটা আমরা কেন এরকম একটা এক্সিবিশন করতে পারি না। তখন দেশে এসে আসলে আমরা সবাইকে কল করি যে স্পেশালি এক্সিবিশনের একটা স্পেশালিটি হচ্ছে এখানে সবাই মোটামুটি বিজ্ঞাপনী সংস্থার সাথে জড়িত। আচ্ছা আচ্ছা। দেন আমরা কাজটা শুরু করি। এটা লিড মাহবুব ভাই লিড দেন। সো ওনার তত্ত্বাবধানে আসলে সবাই ডিসকাস করি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে বিজ্ঞাপনী সংস্থায় যারা একটা লম্বা সময় কাজ করেছে তাদের শিল্প ভাবনাটা কেমন, তারা এখন বর্তমানে সেটা আসলে একটা আছে। আরেকটা যেটা মনে হয় যে আপনার যেটা হচ্ছে বিয়ন্ড দ্য ব্রিফ, মানে আসলে আমরা তো ফরমাইশই খাটি সবসময়, সবসময় ব্রিফ অনুযায়ী কাজ করা হয়, ব্রিফ অনুযায়ী কাজ হয়। তো এটা আসলে মাহবুব ভাই হয়তো চাইছিল যে ওরা যেহেতু এত মানে সবসময় ব্রিফের মধ্যে থাকে, ওদেরকে একটু ব্রিফের বাইরে বের করে দেই, যে ওরা ওদের মনের ভিতরে যেটা আছে, যেটা করতে চাচ্ছে সেটা নিয়েই যাতে আগাতে পারে। একদম। তো ওইটা নিয়ে আসলে এই এক্সিবিশন আসলে মূল ভাবনা, এবং এখনো মানে আমরা এটার যে প্রতিফলনটা আসলে এটাই পাওয়া যাবে। রেসপন্সটা কেমন পাচ্ছেন? রেসপন্স ভালো আপু। মানে কি বলছে, যেভাবে কানেক্ট করতে চেয়েছে সেটা কি কানেক্ট করতে পারছে কিনা মানুষ? মোটামুটি পারছে, মানে মানুষ আগ্রহের সাথে আসলে এক্সিবিশন আসছে, দেখছে আর আর কোশ্চেন করছে। আসলে এখানে তো কনসেপচুয়ালি অনেক কিছু দেখানো হয়েছে, তো আর্টিস্টদের উপস্থিতির মাধ্যমে আর্টিস্টরা আসলে ব্রিফ করছে নানাভাবে যে আসলে তারা আসলে কি কোন কনসেপ্ট থেকে এই কাজটা করতে চেয়েছে। আচ্ছা, এই যে 10 জন ভিজুয়াল আর্টিস্টকে এক জায়গায় করা, এটা বেশ ডিফিকাল্ট ছিল। কিভাবে নির্বাচনটা হবে, কে কে কাজ করবে, এই প্ল্যানিংটা আপনারা কিভাবে করেছেন? এটা মেহেদী ভাইয়ের প্ল্যানিং। এটা হচ্ছে প্রথমে 10 জন ছিল না, আরো বেশি ছিল। আচ্ছা, হয়তো অনেকেই আর শেষ পর্যন্ত থাকতে পারে নাই।
আবার রেগুলার প্র্যাকটিস যারা করে না তাদের জন্য একটু টাফ ছিল যে আমি এতদিন টাইম দিব, এমনিতে তো সবাই মোটামুটি নিজের কাজে বা জবে ইনভলভ। তো এটা আরও আই থিঙ্ক 50 এরকম 15 ছিল, ওখান থেকে হয়তো 10 এসেছে এরকম। হ্যাঁ, আর প্রথম সিলেকশনটা আসলে আমাদের আশেপাশে যারা খুবই পরিচিত বন্ধু আর বড় ভাই এদেরকে এইভাবে ডাকা হয়, স্পেশালি কোনো ক্রাইটেরিয়া ছিল না যেটার মাধ্যমে আমরা আসলে সিলেক্ট করি। মানে আপনারা কোনো স্পেসিফিক টপিক নির্বাচন করে দেননি, না, যে যার মতো যে যার মতো কাজ করতে পারে। আর রেসপন্সের কথা যেটা বললো, আরেকটা মজার বিষয় ছিল যে এখন অনেক আমাদের ফ্রেন্ড যারা বিজ্ঞাপন করে আর Friend বা বড় ভাই যারা গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত, ওরা সবাই অনেকেই নক দিচ্ছে যে কেন আমাকে ডাকা হলো না। হ্যাঁ, So সবাই আমরা এখন চিন্তা করছি interest এটা করছে। নেক্সট সিজন করা যায় কিনা, আচ্ছা। কন্টিনিউ করা যায় কিনা। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার যে প্রফেশনের বাইরে গিয়ে নিজের শিল্প সত্তাকে এক্সপ্লোর করতে চাওয়া। আমার কাছে মনে হয় প্রত্যেক শিল্পীর মধ্যে এই ক্ষুধাটা থেকেই যায়। হ্যাঁ, না এখন আসলে মানে এর মধ্যে জুনিয়র হোক অনেকেই বলতেছে যে এটার, বা পার্টিসিপেন্টদের মধ্যেও কয়েকজন আছে বলতেছে যে আসলে আমি তো বুঝতে পারি নাই যে এই এক্সিবিশনটা এই স্কেলে হবে, মানে বেঙ্গল গ্যালারিতে এত বড় স্কেলে কাজ হবে, এটা আসলে ওনারাও বুঝতে পারে নাই যে হুট করে, যেহেতু প্র্যাকটিসের বাইরে। তো ওনাদেরও একটা ইচ্ছা যে নেক্সট আরো বড় করে বড় আসরে মানে বড় পরিসরে যেন করা বড় যায়। পরিসরে করা আচ্ছা, যায়। পরিসরে এবং ওনার বেস্টটা যেন উনি দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ উনি নিজেই স্যাটিসফাই না আসলে, করে পরে মনে হচ্ছে আহা আর একটু ভালো করতে পারতাম, যে এটা এরকম হতে পারে। হ্যাঁ, কাজগুলো সম্পর্কে একটু জানতে চাইবো যে কি ধরনের মাধ্যম ব্যবহার করেছেন, কোন কোন আর্টিস্ট কি কি মাধ্যমে কাজ করেছে, একটু শুনি। এখানে আসলে মিক্স মিডিয়া, মানে মিডিয়া ওপেন ছিল, এখানে স্কাল্পচার ছিল, হ্যাঁ, এখানে sculpture। ইনস্টলেশন আছে, ফেব্রিকে কাজ করা আছে, লেদারে আচ্ছা। কাজ করা আছে, তারপরে টেক্সট বেস কাজ আছে, ভিডিও আর্ট আছে, এরকম ডিফারেন্ট কাজ আছে অনেক। আর আরেকটা আছে কোলাবোরেটিভ কাজ, যেটা আমরা 10 জন আর্টিস্ট মিলে করি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এখানে যে প্যাকেজিংগুলো হয়, প্লাস্টিক প্যাকেজিংগুলো, ওই প্যাকেজিংগুলো আমরা কালেক্ট করি, ওটা দিয়ে গ্যালারি একটা বিশাল একটা ওয়ালে এটা একটা বড় ওয়ালে ইনস্টলেশন করা হয় আসলে। আচ্ছা, সাইজটা কেমন হবে, মানে সবাই মিলে যে কাজটি করেছেন সেটা? ওটার সাইজটা হবে আপনার, আমার ধারণা 40 ফিট বাই 11 ফিট এমন। এই কাজটা কিভাবে করেছেন, মানে 10 জন একসাথে মিলে কি কাজটা করা হয়েছে? এটা নাকি আসলে আলাদা আমাদের আলাদা ভাবে? ইনস্ট্যান্ট আইডিয়া থেকে করা, যে পুরো ওই প্রজেক্টটা আসলে আমরা যেটা প্ল্যান করেছি যে গ্যালারি স্পেসেই বসেই করা হবে। তো ওইটা হচ্ছে আমরা 10 জন মানে স্পেসগুলো ভাগ করে হ্যাঁ, সবাই মিলে মানে ওটা হচ্ছে কোলাবোরেটিভ। হ্যাঁ, collaborative। মানে কিউরেটিং করাটা যখন শেষ তখন না, এটা কিউরেটিং এর পার্ট, এটা বেসিক আইডিয়াটা মাহবুব ভাইয়ের আসে, আমাদের কিউরেটর যিনি, ওকে, শুধু কিউরেটর না এবং আমাদের মেন্টর আসলে। তো ওনার আইডিয়া আসে যে আমরা এই ওয়ালটাকে কি করতে পারি, কিছু কিভাবে একটা ব্যবহার করবো করতে আমরা। পারি। হ্যাঁ। তখন আমরা ওইদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা এই বৃষ্টির ওই মধ্যে শনিবার ছিল আর কি। হ্যাঁ, পুরান ঢাকায় পুরান চলে ঢাকায়। যায় সবাই মিলে, আচ্ছা। কাদা বৃষ্টি এসে মিলে। দেন আমরা ওখানে অনেক ঘুরতে থাকি যে আমরা কি ম্যাটেরিয়াল চুজ করব। তখন আমরা এই প্যাকেটগুলো পাই, ওগুলো আচ্ছা। নিয়ে এসে আরো অনেক রকম মানে ছিল, এর মধ্যে থেকে মনে হয়েছে এই প্যাকেটটা অনেক কালারফুল, আচ্ছা, আর এটা আসলে আমাদের বিজ্ঞাপনের সাথে যায়, হ্যাঁ, হ্যাঁ, আর আমাদের রেগুলার তো এই ধরনের কাজই আমরা করি। প্যাকেজিং যেটা। আচ্ছা, তো ওইটা থেকে আসলে ওই ইন্সপায়ার নিয়ে আসলে এই কাজটা করা হয়েছে। আচ্ছা। আমি একটু মেহেদী ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই 10 জন শিল্পীর মধ্যে আপনার যে কাজটি রয়েছে সেই কাজটিতে আসলে কিভাবে করা, বা সেটা দিয়ে কি বক্তব্য উপস্থাপন করতে চেয়েছেন, কি মিডিয়া ব্যবহার করেছেন? আমার কাজটা হচ্ছে আমরা তো রেগুলারই মুভ করি, সো আমার মূল অবজারভেশন হচ্ছে মানুষের আমার ধারণা না, শুধু এটা আসলে অনেক গবেষণা তো আছে যে মানুষের অনেক চেঞ্জ হচ্ছে, মানুষের মানবিকতা কমে যাচ্ছে, সেন্সিটিভিটি কমে যাচ্ছে। সো আমরা দেখি ইভেন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি যে বুলিং হচ্ছে, মেয়েরা শিশু নির্যাতন হচ্ছে, কোনো একটা প্রাণীকে মেরে ফেলা হচ্ছে, এটা অহরহ আমাদের ঘটনা আছে, ওগুলো আমাকে অনেক ট্রিগার করে। তখন আমি একটু পড়াশোনাও করি যে আসলে এইটা কেন হচ্ছে। তো মূল কারণ দেখা যাচ্ছে যে মানুষের মানবিকতা অনেক কমে যাচ্ছে, যেটার কারণে আসলে অনেক কিছুই হচ্ছে। এবং একটা গবেষণা দেখা যায় যেটা বাচ্চাদের উপর গবেষণা করে, স্পেশালি ওরা বিল্ডআপই হচ্ছে, বড়ই হচ্ছে, ওদের মানবিকতা কমে যাচ্ছে। সো এটার ফলে কি কি হতে পারে, হাজারো জিনিস হচ্ছে। ওখান থেকে আমি জাস্ট বড় আকারে তিনটা ভাগ করি। একটা হচ্ছে যুদ্ধ হচ্ছে, যেটা আমাদের এখনো কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, আবার আমাদের রেগুলার লাইফে যাচ্ছি। এখনো কোথাও না কোথাও
কোনো শিশু অ্যাবিউজ হচ্ছে, আমরা দেখছি, আমাদের কিছু যায় আসে না এরকম, প্রাণী অ্যাবিউজ হচ্ছে। তো এই 3টা ভাগে আমার আসলে কাজ করা হয়। একটা হচ্ছে ওয়ার্ড নিয়ে করি, একটা চাইল্ড অ্যাবিউজ নিয়ে করি, আর একটা হচ্ছে অ্যানিমেল অ্যাবিউজ নিয়ে করা হয়। আচ্ছা। আর মিডিয়াম চুজ, বেসিক মিডিয়ামটা ছিল হচ্ছে লেদারের ইন্সপিরেশনটা আসে আমার হচ্ছে, আমরা নর্মালি বলি যে আমাদের গায়ের চামড়া পুরু হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমাদের গায়ের কিছু লাগে না, গন্ডারের চামড়া হয়ে গেছে। তো গন্ডারের চামড়া তো আসলে আমার কালেক্ট করা আমার পসিবল না। তখন আমি আসলে গরুর চামড়া কালেক্ট করি, ওইটার পরে আমার আসলে কাজটা করা হয়। কিভাবে কালেক্ট করেছেন গরুর চামড়া? এটা হচ্ছে গরুর চামড়া তো নর্মালি কিনতে পাওয়া যায়। আচ্ছা। সো এটা আই থিঙ্ক ট্যানারিতে, ট্যানারিতে, হাজারিবাগে পাওয়া যায়, ওখান থেকে। তারপর সেটাকে প্রসেস করে তারপর সেটা না, ওটা প্রসেসটাই পাওয়া যায়। এখন লেদার পাওয়া যায়, প্রসেস লেদার পাওয়া প্রসেস যায়, লেদারই পাওয়া যায়, আস্তে জাস্ট পাওয়া ওটা যায়। কালেক্ট, লেদারটা কালেক্ট করা। এই কনসেপ্টটা আপনার ভেতর কবে থেকে ডেভেলপ করেছে, মানে যখন থেকে এক্সিবিশনের প্ল্যান করছিলেন সেই সময়টা থেকে নাকি না, তারও এই আগে থেকে? ভাবনাটা আগের থেকেই ছিল, বাট এক্সিবিশনটা আরো এটাকে মানে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায় সেটার ওয়ে আউটটা দিয়েছে সেটা আপনারা। ওয়েটারটা খুঁজতেছিল। আচ্ছা, শিমুলদার কাছে একটু জানতে চাইবো আপনার কাজ সম্পর্কে। আমার কাজটা আসলে মূলত মানে আমরা হচ্ছে মানে সারা পৃথিবী জুড়ে এখন একটা কালচার চলতেছে যে একটা প্রতিষ্ঠানের কাছেই আসলে সব সত্য চলে যায়। যেমন একটা প্রতিষ্ঠান, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা লাগছে সব কিছু ওই প্রতিষ্ঠানের কাছে আছে। এবং আমি যা খাচ্ছি, আমি জন্মগ্রহণ করতেছি একটা হসপিটালে, সেখানেও আমি আছি। ওখান থেকে আমি যখন ফাইনাল স্টেজে চলে যাচ্ছি, স্কুল কলেজ সবই আসলে ওই প্রতিষ্ঠানে আছে। তো এতে করে যেটা হচ্ছে যে আমার যে প্রান্তিক লোকগুলো আছে তারা কিন্তু অনেক কিছু থেকে আসলে মানে হয় না যে কালকে ডিমের দাম কত হবে, এটা আসলে ওই প্রান্তিক লোক জানে না হয়তো, এটা জানে হয়তো ওই ওই প্রতিষ্ঠানটা জানে যে কালকে ডিমের দাম কত হচ্ছে, বা হচ্ছে এই যে যেমন মিনিকেট চাল বা চালের দাম, বা এই যে মিনিকেট চালটা তো আসলে ওইরকম একটা জাত না, ওটা কেটে ছোট করা হয় মানুষকে খাওয়ানোর জন্য। তো আমার আইডিয়াটা আসলে এটাই যে আস্তে আস্তে সব কিছু একটা মানে আমার কখন হসপিটালে যেতে হবে সেটাও কেউ নির্ধারণ করে দিচ্ছে, আমার কখন খেতে হবে, কি খেতে হবে, কি মশলা দিয়ে রান্না করতে হবে, এটাও একটা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিচ্ছে। সো এতে হচ্ছে যেটা আমরা ওর কাছে আসলে মানে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে, মূলত নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই আসলে আমার কনসেপ্টটা ছিল। আচ্ছা, দারুণ কনসেপ্ট। এই কনসেপ্টটা কিভাবে ডেভেলপ করলো? এই কনসেপ্টটা আসলে এরকম কাজ আমি এর আগেও দু একটা করেছি। তো এই কাজে এসে আমার কাছে এটাই মনে হয়েছে যে যেহেতু আমরা বিজ্ঞাপন নিয়ে কাজ করি, বিজ্ঞাপনে আসলে তো এই ধরনের মানুষকেই সার্ভ করতে হয় আসলে। আপনারা প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন? জাস্ট অপোজিটটা। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানের জন্য আসলে আমরা কাজ করছি। তো এটার অপোজিটটা আসলে কেমন হতে পারে সেটা আমি ফিল করছি যে আসলে আমরা তো কাজ করছি, মানুষকে দিচ্ছি, কিন্তু অপোজিটটা আসলে কি সেটাই। এই যে বিয়ন্ড দ্য ব্রিফ, এই এক্সিবিশনটা মূলত বৃত্ত আর্ট ট্রাস্ট আয়োজন করেছে, বৃত্ত আর্ট ট্রাস্ট এন্ড বেঙ্গল শিল্পালয়। তো বৃত্ত আর্ট ট্রাস্টের আসলে মূলত কাজটা কি, মানে কি ধরনের কাজ করে থাকে? মূলত হচ্ছে কালেকটিভ কাজ করে, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট চেয়ে আমরা সব কাজ আসলে কালেকটিভ করা হয়। আচ্ছা। সো এখানে আমরা প্রায় 35 মেম্বার আছি। আচ্ছা। সো মানে এখানে ওয়ার্কশপ করা বা এখানে দেশের ওয়ার্কশপ বাইরে হয় বা এক্সিবিশন হয়, বা হচ্ছে মানে আসলে হয় কি যখন বন্যা হলো বৃত্ত থেকে ত্রাণ নিয়ে যায় আর্টিস্টরা, বা ওইখানে মানে বৃত্ত আসলে সবকিছুই কালেকটিভ, মানে প্রত্যেকটা স্টেপে বা কোনো ন্যাশনাল ক্রাইসিসেও হয়তো বৃত্ত কাজ করতেছে। এবং একটু আর্টিস্টিক ওয়েতে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাই, মানে আমাদের আসলে রাজনৈতিক না, আমাদের এটা আর্টিস্টিক ওয়েতে, যতটুকু আর্ট দিয়ে যতটুকু করা যায়। একজন আর্টিস্ট হব, এটা আসলে কিভাবে এসেছিল মনের মধ্যে? আমার তো একটু ডিফারেন্ট, আমার আসলে আর্টিস্ট হওয়া আমার চেয়ে আমার ফ্যামিলির বেশি ছিল। আচ্ছা। যে আমাকে চারুকলায় পড়তে হবে, এটা আসলে ডিফারেন্ট, সাধারণত এমন হয় না। স্যার আমি যখন চারুকলায় এসেছি তখন আরো ডিফারেন্ট, কারণ আমি ফ্রেন্ডদের থেকে শুনতাম অনেকের থেকে যে ভর্তি পরীক্ষা স্পেশালি দিচ্ছে পালিয়ে, বাসার কেউ জানে না। সো আমি প্রথমে অবাক হতাম যে এইটা কেন। হ্যাঁ, ওটা আমি অনেক পরে আসলে বুঝতে পারলাম যে চারুকলার সাথে আসলে মেইন স্ট্রিম কতটা ডিস্টেন্স, এখন হয়তো এটা নাই। তো ওটা আমাকে অনেক অবাক করতো যে চারুকলাতে কেন পড়তে দিবে না। শিমুলদার কাছে জানতে চাইবো। আমার ফ্যামিলিতে আসলে চারুকলায় আছে, মানে আমি আসলে ছোটবেলা থেকে মিউজিকের সাথে জড়িত ছিলাম। আচ্ছা। তো ওটা আসলে মিউজিকটাই পরে আস্তে আস্তে
মানে চারুকলার দিকে চলে আসছে, মানে আর্টের দিকে চলে আসছে। এর পরবর্তীতে কি আপনাদের 10 জনের আবার কোনো কোলাবোরেটিভ কাজ আগামীতে আসবে কিনা? এই 10 জন আসবে কিনা জানি না, বাট এই ধরনের কাজ আমরা আসবে। যেহেতু বৃত্তের সাথে আছি, আমরা রেগুলার এই ধরনের কাজই করি। এটা আসলে আছে। বৃত্তের সাথে Collective থেকে কাজ করি। আসলে মানে কালেকটিভ যে ব্যাপারটা, এটা আমাদের কাছে আসলে বৃত্তের সাথে থাকার পরে মানে থেকে একটা আমব্রেলার নিচে থেকে সবাই মিলে একসাথে কাজ করা, আর চলতে এখন থাকুক আসলে এরকম ওয়ার্ল্ডে কাজ। কালেকটিভ ব্যাপারটা খুব পপুলার, মানে সিঙ্গেল কাজ করার থেকে মানুষ কালেকটিভটা খুব পছন্দ করে। ইন্ডিভিজুয়ালিজম কমে গেছে, কমে গেছে, এখন কালেকটিভ কালেকটিভ আসলে অনেক কিছু করাই পসিবল। দুজনকে অনেক অনেক ধন্যবাদ বিয়ন্ড ব্রিফ এই প্রদর্শনীর জন্য অনেক অনেক সফলতা কামনা করছি। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন আপনারা দুজনে, আপনাদের দুজনকেই অশেষ কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ আপু। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হয়ে গেল বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।